আমার চ্যানেলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ পড়ে গিয়েছে, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তার মানে এই নয় যে আমি গত 7-8 মাসে কোনো সিনেমা সিরিজ দেখেছি, কিন্তু রিভিউ বা আলোচনা করার মতো সময় করে উঠতে পারছি না। 8 মাস পর যেহেতু ফিরেই আসলাম, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেটা হলো সাকিব খান মানে তুফান। হ্যালো বন্ধুরা, মোকামাস জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তাই হয়তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক তুফান সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। গল্পটা 1990 সালের, যখন সদ্য দেশ মিলিটারি শাসন থেকে মুক্তি পেল। এইসব কিন্তু এই সিনেমার গল্পে কোথাও বলা হয়নি, এটা আমি ধরে নিয়েছি, কারণ সেই সময়টায় রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া আসা টিকে থাকার জন্য আশ্রয় নিত সন্ত্রাসীদের। সেই সন্ত্রাসীদের মধ্যে একজন রাক্ষসও ছিল, যার নাম গনি সাহেবের পুত্র গালিব, মানে গালিব বিন গনি। সে একাই রকি ভাই স্টাইলে বারে ঢুকে কাইছে স্টাইলে M134 মিনিগান দিয়ে সবার কাম তামাম করে দেয়। শান্ত নায়ক হবার স্বপ্ন নিয়ে এফডিসিতে যায়, কিন্তু প্রতিদিন হতাশ হয়ে ঘরে ফিরে আসে। কেউ তাকে রোল দিতে চায় না, শুধু রয়ে যায় তার স্বপ্নটা। একদিন পরিচয় হয় জুলির সাথে, যে কস্টিউম ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। এভাবেই জুলির মারফত পরিচয় হয় ফাইট ডিরেক্টর জাম্বুর সাথে, যে শান্তকে দ্বিতীয় ভিলেনের রোল দেয়। অভিনেতার পথ আর এই কস্টিউম ডিজাইনারের পথ কিভাবে যেন একটা নিজেদের মতো করে পথ তৈরি করে নেয়, যেখানে তারা গজিনি স্টাইলে পাশাপাশি বসে বাসে যাওয়া আসা করে। কিন্তু সিনেমা মুক্তি পেলে দেখা যায় শান্তকে এডিট করে বাদ দেওয়া হয়েছে, যা দেখে হতাশ শান্ত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায় সে সুইসাইড করতে একটা ব্রিজের উপর। সেখান থেকে লাফিয়ে পড়বে রেল লাইনের উপর, আর তারপর তার উপর দিয়ে ট্রেন চলে যাবে খাচাং ফু। কি ভাই, কনফিউজ হলেন? শুরু করলাম অ্যাকশন দিয়ে, এখন বলছি প্রেম আর সুইসাইডের কথা। এসব আবার আসলো কোত্থেকে? আর রিভিউ করছি তুফানের, আর সেখানে বলছি গালিব আর শান্ত। কি সন্দেহ আছে এরা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, কি জন্য আসলো? তা দেখতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা তুফান সিনেমার গল্প লিখেছেন রায়হান রাফি, স্ক্রিনপ্লে লিখেছেন আদনান আবিদ খান, আর ডায়লগ লিখেছেন দুজন মিলে। এবার গল্প স্ক্রিনপ্লে নিয়ে যদি একটু কাটাকুটি করি, তাহলে বলবো এই সিনেমা আমি এনজয় করেছি। এখানে এমন একটাও দৃশ্য আমি দেখিনি যেটা দেখে মনে হয়েছে এই দৃশ্যটা কেন অহেতুক কথা বলছে, অহেতুক একটা দৃশ্য ঢোকানো হয়েছে, এমনটা একবারের জন্য মনে হয়নি। এন্টারটেইনিং ছিল, এনজয় করেছি। তাই বলি কি এই সিনেমায় কোনো লুফল ছিল না? ছিল, কিন্তু গল্পের গতি তাকে ঢেকে দিতে পেরেছে। তবুও আমার চোখে যেটুকু লেগেছে সেটাই বলি। আরে বাবা, লুপ হোলের কথা বলছি, অন্য কোনো হোলের কথা বলছি না। একটা সিনেমা তখন ইন্টারেস্টিং হয় যখন এর ভিলেন তার নায়কের চেয়ে শক্তিশালী হয়। আর প্রশ্ন হলো, এই সিনেমায় ভিলেনকে শান্ত, গালিব নাকি অন্য কেউ? বর্তমান সিনেমায় আগের মতো আর সাদা কালো হয় না, এখন সাদা আর কালোর মাঝে একটা গ্রে জায়গা থাকে, সেটাও এক্সপ্লোর করা হয়। গালিবকে কখনো গ্রে জোনে রাখা হয়েছে, আবার কখনো সাদা জোনে ঠেলে দেওয়া হয়েছে, আবার কখনো কালো জোনের দিকেও ঠেলে দেওয়া হয়েছে। তার মানে গালিব এখানে পুরোপুরি অ্যান্টাগনিস্ট নয়। আবার তাকে কি ঠিক প্রোটাগনিস্টও বলা যায়? আমার মনে হয় না। তাহলে কি আকরাম খান ভিলেন ছিলেন? সেটাও মনে হয়নি। আর এই সিনেমায় শান্তকে পুরোপুরি হোয়াইট জোনে রাখা হয়েছে, তো তাকেও ভিলেন বলার কোনো সুযোগ নেই। KGF 1-এ মূল ভিলেনকে না দেখালেও আধিরার একটা ইমেজ কিন্তু তৈরি করে রাখা হয়েছিল। এই সিনেমায় কিন্তু তেমন কোনো ইমেজ তৈরি করা হয়নি। আচ্ছা, ভালো কথা, আমি বারবার KGF বা অ্যানিমেলের কথা বলছি, তার মানে এই না যে এই সিনেমা কোনোভাবেই KGF বা অ্যানিমেলের নকল। এখানে শুধু রণবীরের লুকটা চলে এসেছে গালিবের লুকে। তার মানে এখানে প্রপার কোনো ভিলেন রাখা হয়নি। নেতাদের দেখে হাবে ভাবে KGF এর গরুরার পার্টনারদের কথা মনে হয়েছে শুধু, এর বেশি কিছু নয়। যারা সারাক্ষণ টেনশন করে কিন্তু কিচ্ছু করতে পারে না। তাই প্রপার ভিলেন থাকা না থাকা বা তুফান 2 এর জন্য কারো স্পেস তৈরি করা কিছুই হয়নি। আকরাম খান চরিত্রটি যতক্ষণ স্ক্রিনে ছিল মজা দিয়ে গেছে, কিন্তু তাকেও ঠিক ভিলেন হিসেবে দাঁড় করানো হয়নি। এই সিনেমার যে গতি ছিল বা এই সিনেমার গল্পের যে স্পিড ছিল, সেই স্পিডে এই লুপহোলগুলো ঢাকা পড়ে গেছে সুন্দরভাবে। সেই সঙ্গে অনেকগুলো ক্যারেক্টারকেও প্রপারলি এক্সপ্লোর করা হয়নি। সেগুলো এক্সপ্লোর করলে হয়তো আরও কিছু দাঁড়াতে পারত। কিন্তু ওভারঅল এই সিনেমার স্ক্রিনপ্লে আমার যথেষ্ট এঙ্গেজিং লেগেছে, আমি ব্যক্তিগতভাবে এনজয় করেছি। এই সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফি। তিনি পরিচালক হিসেবে খুব উঁচু মানের না হলেও পাবলিক ইমোশন বোঝে, মানে পাবলিকের পালসটা দারুণভাবে ধরতে পারেন। তিনি পাবলিককে ধরেও রাখতে পারেন, ধরে রেখেছেনও। কিছু কিছু দৃশ্য KGF বা অ্যানিমেল থেকে অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু কোথাও কাট পেস্ট করে দেননি। হসপিটালের একটা দৃশ্য ছিল সিঙ্গেল শটে, যা দেখতে আমার বেশ ভালো লেগেছে। খুব গ্র্যান্ড স্কেলে খুব অ্যাকশন ধামাকা হচ্ছে এমন কিছু নয়, কিন্তু যেটাই করেছে খুব সুন্দর করে গুছিয়ে করেছে, দেখতে ভালো লেগেছে। গত বছর প্রিয়তমা সিনেমার মুক্তির সময় বলেছিলাম সাকিব খানের যে ফ্যান বেস, তা এই মুহূর্তে আর কারণেই।
তিনি যদি এই রায়হান রাফির সাথে কাজ করেন, মানে রায়হান রাফির নিজস্ব একটা ফ্যান বেজ আছে যেটা তিনি সুরঙ্গ বা পরাণ সিনেমায় দারুণভাবে দেখিয়েছেন। সেই স্ট্যান্ডার্ডটাকে, মানে তিনি যেভাবে মিডল অফ দ্য রোড সিনেমাগুলো করেন, সেই মিডল অফ দ্য রোডের সিনেমার সঙ্গে সাকিব খানের কমার্শিয়াল সিনেমার একটা ফ্যান বেস যদি মিক্সড হয় তাহলে ধামাকা কিছু হবে। সেই ধামাকাই কিন্তু হচ্ছে। এটা এই সিনেমায় সাকিব খান করে দেখিয়েছেন। নিজের ওজন কমিয়েছেন, লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে এক্সপ্লোর করেছেন, ভালো লেগেছে। ব্যক্তিগত জীবনে তিনি যেমনই হোক যাই হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না। তিনি সাকিব খান এবং তিনি যেভাবে দর্শকদের এন্টারটেন করে যাচ্ছেন তা দেখতে ভালো লেগেছে এবং আমি এই সাকিব খানকেই বারবার দেখতে চাইবো। আর সাকিব খানও যদি বুঝতে পারেন যে তার এই ধরনের চরিত্রই করা উচিত, এটা কিন্তু আমাদের দেশের সিনেমার জন্যই খুব মঙ্গলজনক। সূচনা চরিত্রে ছিলেন মিমি চক্রবর্তী। তাকে আমার খুব টাইপকাস্ট মনে হয়েছে। মানে তিনি যে ধরনের সিনেমায় অভিনয় করেন বা যেভাবে তিনি সবসময় ডায়লগ ডেলিভারি করেন, এখানে তার ব্যতিক্রম কিছু মনে হয়নি আমার কাছে। মাসুমা রহমান নাবিলা ছিলেন জুরি চরিত্রে। তাকে সাকিব খানের সাথে আমার দারুণ লেগেছে, দুজনকে পাশাপাশি। এবং জুরি চরিত্রে নাবিলা দারুণ অভিনয় করেছেন। স্পেস কম, তিনি যেটুকুই স্পেস পেয়েছেন দারুণভাবে সেটাকে ইউটিলাইজ করেছেন। চঞ্চল চৌধুরী ছিলেন আকরাম খান চরিত্রে। তিনি এই সিনেমায় একটা কমিক রিলিফ দিয়ে গেছেন, সেই সঙ্গে ফিনিশারের রোলটাও প্লে করেছেন। থাকে না 10 বলে 30 রান করতে হবে এমন একজন খেলোয়াড়ের, তিনি ঠিক শেষ দিকে এসে সে কাজটাই করে গেছেন। 10 বলে 30 রান করে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন, দারুণ লেগেছে। এছাড়া গাজী রাকায়াত ছিলেন জালালউদ্দিন চরিত্রে, তিনিও দারুণ অভিনয় করেছেন। কিন্তু এই চরিত্রটির শেষটা আমার কেমন যেন লেগেছে, মনে হচ্ছে যে তাকে আরেকটু ব্যবহার করা যেতে পারতো, আরও ভালো হতো। এছাড়া আরও ছিলেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সুমন আনোয়ার, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। সবাই খুব যে স্পেস পেয়েছেন এমন কিছু নয়, কারো ক্যারেক্টার যে খুব বেশি এক্সপ্লোর করা হয়েছে এমনও নয়। খুব সামান্য রোল ছিল, তারা তাদের কাজটুকু ঠিকঠাক করেছেন। 2 ঘন্টা 25 মিনিটের এই সিনেমাটি আমার কাছে যথেষ্ট এঙ্গেজিং লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। এবং এই সিনেমার যে টুইস্টগুলো রাখা হয়েছে, আচ্ছা এই সিনেমায় 2টা টুইস্ট রাখা হয়েছে। একটা টুইস্ট ছিল, অপর টুইস্টটা রাখা হয়েছে, এটা নাই বললাম, সেটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন বা দেখতে পারবেন। এবং এই দুটো টুইস্টের ফলশ্রুতিতে তুফান 2 ইজ লোডিং। আমি অপেক্ষায় আছি, আর আপনারা সেই সঙ্গে অপেক্ষা করুন এবং আমার ভিডিওটি দেখুন। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।